ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগি ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা রাশিবিজ্ঞানের, সেই অধ্যায়ের আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় এটা আমরা আজকে আলোচনা করব। একটি অঙ্কের মাধ্যমে আমি পুরো বেসিকগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? মানে এই অঙ্কটি করার জন্য যে যে বেসিকগুলো প্রয়োজন আমি অঙ্কের মধ্য দিয়েই বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর কিভাবে এই অঙ্কটা করতে হয় এই প্রসেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটা একটা জানলেই, একটা ভালো করে শিখতে পারলে সমস্ত অঙ্কগুলো খুব সহজভাবে করা যাবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার মধ্যেই আমি যে বিভিন্ন বেসিকগুলো প্রয়োজন আছে, কোনটা থেকে কোনটা কি কনভার্ট করতে হবে, আমি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই পুরো অঙ্কটা বা পুরো ক্রমবিচ্যুতি পদ্ধতিটাই তোমরা বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় আমরা দেখছি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে শ্রেণীসীমা 20 to 29, 30 to 39, 40 to 49 এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখছি পরপর দুটো শ্রেণীর, দেখো এখানে 20 to 29 আছে, মানে যেটা ঊর্ধ্বসীমা, এবং পরের যেটা শ্রেণী আছে তার নিম্নসীমা, এর মধ্যে কোনো মিল নেই। অর্থাৎ এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে, মানে নিজের যে শ্রেণী আছে তার মধ্যেই সমস্ত ডাটাগুলো আছে, মানে 20 to 29 এর মধ্যে যে ডাটাগুলো থাকবে এই শ্রেণীর মধ্যেই থাকবে, ঠিক আছে? তার সাথে এই শ্রেণীর কোনো মিল নেই, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে এই শ্রেণীর সীমাটাকে শ্রেণীর সীমানাতে করব। শ্রেণীর সীমানা মানে কি, যে আমাদের পরপর দুটো কনজিকিউটিভ যদি দুটো ক্লাস বা শ্রেণী নিই, তাহলে আমরা এর ঊর্ধ্বসীমা আর এর নিম্নসীমার মধ্যে মিল থাকবে। কিভাবে সেটা করব? তাহলে প্রথম কাজ হচ্ছে ওটা শেখা, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে, যে প্রথমে দুটো পরপর আমরা শ্রেণী নিচ্ছি, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার মধ্যে তফাৎ কত, ঠিক আছে? সেই তফাৎটা এখানে হচ্ছে ডি হচ্ছে এখানে 1, কারণ কি এখানে 30 আছে, এখানে 29, তাহলে ডিফারেন্স কত? 30 - 29 = 1। এরপরে আমাদের কাজ হচ্ছে d/2 নির্ণয় করা, ঠিক আছে? তাহলে d/2 নির্ণয় হচ্ছে এখানে 0.5, ঠিক আছে? তাহলে এই যে 0.5 আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে 0.5টা আমরা যেটা নিম্নসীমা আছে, প্রত্যেকটা শ্রেণীর যে নিম্নসীমা আছে সেখান থেকে বাদ হয়ে যাবে, আর যে ঊর্ধ্বসীমাগুলো আছে তার সঙ্গে প্লাস হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কীভাবে আমরা শ্রেণী অন্তর্ভুক্ত ডাটাগুলিকে শ্রেণী বহির্ভুক্ত ডাটাতে পরিণত করছি। তাহলে কি আরেকবার আমি বলছি, যে পরপর দুটো শ্রেণী নিচ্ছি, প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরের শ্রেণীটির নিম্নসীমার মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে? এখানে 30 আর 29, এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডি। সেই ডিটা দেখবো আমরা কত হচ্ছে, এখানে 1 আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তোমরা তোমাদের মতো যে অঙ্কটা পড়বে সেইভাবে করবে, ঠিক আছে? তাহলে এখানে d1 আমরা d/2 করলাম, d/2 হচ্ছে 0.5 বা হাফ। সেই হাফ বা 0.5 যতগুলো নিম্নসীমা আছে এখানে তার সঙ্গে বাদ, আর যতগুলো ঊর্ধ্বসীমা আছে তার সাথে আমরা প্লাস করে নিয়ে আমরা শ্রেণীর সীমানাটা লিখবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে যে শ্রেণী দেওয়া আছে, প্রথমে আমি ছকটা আগে থেকে করে রেখেছি, অবশ্যই সুন্দর করে পেন্সিল করবে। শ্রেণীগুলো আমরা লিখছি 20 to 29, তারপরে আছে 30 to 39, 40 to 49, 50 to 59, 60 to 69, 70 to 79, ঠিক আছে? তাহলে এতটা পর্যন্ত আমার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সীমা। তাহলে পরের কাজটা, পরের যে কলামটা, যে স্তম্ভটা আছে সেটা হবে শ্রেণী সীমানা, ঠিক আছে? শ্রেণী সীমানা মানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে করব, ঠিক আছে? তাহলে বহির্ভুক্ত পদ্ধতি করার জন্য আমরা d/2 এখানে নির্ণয় করেছি। সেই d/2কে আমরা যতগুলো নিম্নসীমা আছে সেখান থেকে বাদ দিচ্ছি। তাহলে যদি বাদ দিই তাহলে এখানে কত হবে, 20 থেকে 0.5 মাইনাস করলে কত হয়, 19.5, ঠিক আছে? আর 29-এর সাথে যতগুলো ঊর্ধ্বসীমা তার সাথে প্লাস হবে, তাহলে তার সাথে যখন আমরা প্লাস করছি তখন পাবো আমরা 29.5, ঠিক আছে? তাহলে 29.5 পাচ্ছি, ঠিক আছে? 29.5। পরেরটা কত হবে, এটা হবে 29.5, যখন মাইনাস করছি আর প্লাস করছি যখন, তখন হচ্ছে 39.5, ঠিক আছে? এখানেও এরকম হবে, 39.5 থেকে হবে 49.5, ঠিক আছে? এখানে হবে কত, 49.5 থেকে হবে 59.5, এখানে হবে 59.5 থেকে হবে 69.5, আর লাস্ট যেটা সেটা হবে 69.5 থেকে হবে 79.5।
ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কীভাবে আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাতে কনভার্ট করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে সকল অঙ্কে শ্রেণী সীমানাতে দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আমাদের এই কলামটা দেওয়া থাকতো তাহলে আমাদের এই কাজটা করার প্রয়োজন হতো না। তাহলে প্রথম কাজ হচ্ছে লক্ষ্য করা যে শ্রেণী সীমাতে দেওয়া আছে না শ্রেণী সীমানাতে দেওয়া আছে। ঠিক আছে, এরপরের ঘর হচ্ছে আমাদের পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে। তাহলে পরিসংখ্যাটা আমরা লিখব FI। ঠিক আছে, তাহলে FI যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি আমরা 12, 20, 14, 6, 5 আর 3। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী সীমানা করলাম, তারপরে পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এরপরে স্তম্ভটা হচ্ছে শ্রেণীমধ্যক। ঠিক আছে, তাহলে শ্রেণীমধ্যকটা কি? শ্রেণীমধ্যক হচ্ছে কি, যে যেটা শ্রেণী সীমানা আছে তার ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আছে 19.5 প্লাস 29.5। ঠিক আছে, এটাকে যোগ করলে হবে। তাহলে এখানে দুটোই মিলে হচ্ছে 49/2 মানে 24.5। ঠিক আছে, তাহলে 24.5। তাহলে শ্রেণীমধ্যক কীভাবে নির্ণয় করতে হয়? যে কোনো শ্রেণীর শ্রেণীমধ্যক নির্ণয় করার জন্য ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা এখানে লিখবো। শুধু যোগ বিয়োগের খেলা কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরেরটার জন্য কী করবো? এটা প্লাস এটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে 34.5। ঠিক আছে, যেহেতু এখানে শ্রেণীর দৈর্ঘ্যটা 10 আছে, পরপর 10 যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু আমরা এই স্তম্ভটা পুরোটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে পরেরটা হচ্ছে এখানে 44.5, তারপর একটা 54.5, একটা অঙ্ক শিখলেই পুরোটা হবে। ঠিক আছে, 64.5 আর এটা হচ্ছে 74.5। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণীমধ্যকের যে ঘরটা সেটা আমরা করে ফেললাম। ঠিক আছে, এরপরে কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করতাম? এর পরের স্তম্ভতে আমরা DI বার করতাম। DI মানে ডিফারেন্স। কি ডিফারেন্স মানে কি? যে শ্রেণীমধ্যকগুলো আমরা বের করলাম তার মোটামুটি একটা মাঝামাঝি আমরা একটা ভ্যালু ধরে নিতাম, কল্পনা করে নিতাম, তাই কল্পিত গড় পদ্ধতির নাম হয়েছে। তাহলে এবার কোনটা মাঝের ধরবো? ঠিক আছে, এখানে আমাদের ডাটা আছে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এরপরে মাঝের বলতে আমাদের তাহলে এইটাও মাঝের হবে, আবার এটাও মাঝের হবে। তাহলে আমরা কোনটা নেব? ঠিক কিনা, কোনটা নেব? আমরা কিন্তু যে কোনো একটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, যেমন আমি প্রথমে এইটাকেই ধরে নিলাম A, সেটাকে আমরা কল্পিত গড় মানে মাঝের আমরা ধরে নিলাম, অ্যাজিউমড, A ফর অ্যাজিউম। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম 44.5টা হচ্ছে A। ঠিক আছে, তাহলে এর পরের ঘরটা ছিল DI, যেটা আমরা এখানে লিখিনি, সরাসরি করব। DI এর ঘর ছিল কি, যে প্রত্যেকটা ডাটা থেকে অর্থাৎ 24.5 থেকে একবার এটা মাইনাস করে এখানে লিখব। DI এর যে ঘরটা, যেটা আমি এখানে করিনি, যেহেতু এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি করছি তাই DI এর যে ঘরটা সেটাকে আমি ওমিট করেছি। তাহলে আমি কি করছি, যে এইটা বাই এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, এরকম করে প্রত্যেকটা থেকে আমরা এটাকে মাইনাস করব। ঠিক আছে, তাহলে সেখানে DI এর ওই ঘরটা থাকতো। তাহলে এখানে আমি কি করেছি, সরাসরি UI এর ঘরটা করেছি। UI মানে কি, যখন আমরা DI এর ঘরে দেখি যে এটা কোনো একটা সাধারণ উৎপাদক দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমরা কি করি, এই UI এর ঘরটা তৈরি করি। ঠিক আছে, তাহলে এখানে সাধারণ উৎপাদকটা কি, এই শ্রেণী দৈর্ঘ্য, মানে এখানে এইচটা কত, এখানে আমরা এটা নিলাম, এটা নিচ্ছি আমরা 44.5। আর এইচ কোনটা? এইচ হচ্ছে শ্রেণী যেটা দৈর্ঘ্য আছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য এখানে কত হচ্ছে? এই যে শ্রেণী সীমানাতে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 10 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা তথ্য মানে কি, যখন আমরা 24.5 থেকে 44.5 মাইনাস করবো তখন হচ্ছে -20। তাহলে -20কে যখন 10 দিয়ে ডিভাইড করবো তখন হবে -2। ঠিক আছে, 34.5 থেকে যখন 44.5 আমরা মাইনাস করবো তখন কত পাবো? -10। -10/10 = -1। তারপর কি 44.5 থেকে 44.5 যখন আমরা মাইনাস করছি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এরপরে এইটা থেকে এটা মাইনাস করছি তখন 10 পাচ্ছি, 10/10 1। তারপরে 64.5 থেকে এটা মাইনাস করছি যখন, তখন 20, তাহলে 20/10 মানে কত? 2। আর তারপরটা একই রকমভাবে 3 হবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে এখানে আমরা DI বলে যে ঘরটা সেটাকে আমরা পুরো বাদ দিয়ে আমরা সরাসরি UI এর ঘরটা লিখেছি, DI/H। ঠিক আছে, এই যে UIটা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কীরকম, যে XI মাইনাস A মানে কত? 44.5/H মানে এই এখানে শ্রেণী দৈর্ঘ্য, যেটা শ্রেণী সীমানার ঘরে যে শ্রেণী দৈর্ঘ্যটা আছে, মানে ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে কত হচ্ছে? 10। সেই 10 দিয়ে প্রত্যেকটা ডিভাইড করে এই ডাটাটা লিখেছি। বোঝা গেল আশা করি। কল্পিত গড়ের ক্ষেত্রে আমি একটা অন্য ভিডিওতে কল্পিত গড়ের অঙ্ক করব। কল্পিত গড়ের ক্ষেত্রে কী হবে, ওই DI এর ঘরটা করে নিয়ে কিন্তু শেষ হয়ে যাবে, আর শেষে FI/DI হবে। ঠিক আছে, তাহলে এখানে FI/UI আমরা কীভাবে নির্ণয় করব? এই হচ্ছে
এফআই আর এটা হচ্ছে ইউআই, তাহলে এই দুটোকে আমরা ইন্টু করবো। তাহলে এইটাকে ইন্টু করলে আমাদের হচ্ছে -24, তারপরে হচ্ছে -20, তারপরে 0, তারপরে 6, 5 × 2 10 আর 6 × 9। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, পুরো ছকটা বোঝা গেল। তাহলে এই ছকটা করতে পারলেই কিন্তু অঙ্কটা পুরোটা হয়ে গেল। ঠিক আছে, এই ছকটা করার পরে আমরা কি করব, সামেশন এফআই বার করব। সামেশন এফআই অর্থাৎ এই পরিসংখ্যার ঘরে মোট যেটা পরিসংখ্যা সেটা আমরা যদি যোগ করি, এটা প্লাস এটা প্লাস এটা করি, তাহলে আমরা 60 পাচ্ছি। আর সামেশন এফআই ইউআই অর্থাৎ এই যে ঘরটা আমরা পেয়েছি বা কলামটা যেটা পেয়েছি সেটা যদি আমরা প্লাস করি তো -19 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ছকটা সম্পূর্ণ করার পরে শুধুমাত্র ফর্মুলায় আমরা পুট করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের গড়টা যেটা যৌগিক গড়টা কেমন হবে, যৌগিক গড় তাহলে কী হবে, সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এটাতে লিখলাম। এরপরে 10 দিয়ে ডিভাইড করা ছিল, তাহলে × 10। ঠিক আছে, আর একটা মাইনাস করা ছিল, দেখো এইটা মাইনাস করা ছিল, প্রত্যেকটা টার্ম থেকে প্রত্যেকটা ডাটা থেকে 44.5টা মাইনাস করেছিল, তাই 44.5। এই হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, এটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে ফর্মুলা সেটাই করলাম, সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই। 10 দিয়ে ডিভাইড করেছিলাম, ইন্টু করে দিলাম, আর 44.5 প্রত্যেক ডাটা থেকে মাইনাস ছিল, ওটা প্লাস করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করতে কেমন পাবো, সামেশন এটা -19, সামেশন এফআই এসছে 60 × 10 প্লাস 44.5। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা এখানে করছি, এটা এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 6 মানে -19/6 প্লাস 44.5। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে হচ্ছে 41.33। ঠিক আছে, একটা প্রায় লিখে দেবো। তাহলে এই হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমাদের ছকটা করাটাই হচ্ছে মেন অঙ্ক, যেভাবে অঙ্কটা তোমাদের প্রোভাইড করা আছে, দেওয়া আছে, সেখান থেকে ছকটা নির্ণয় করব। প্রথমে দেখতে হবে যে কোন পদ্ধতিতে বলেছে। আমি এই ভিডিওতে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বললাম। কল্পিত গড়ের জন্য আমি অন্য একটা ভিডিও বানাবো, আর প্রত্যক্ষ পদ্ধতি সেই ভিডিওতেই বলে দেবো, কারণ প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে একদম বেসিকটা, যেটা আমরা ছোটোবেলা থেকে গড় নির্ণয় শিখেছি, মোটামুটি ওটাই। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখলাম যে কল্পিত গড় পদ্ধতিতে যেটা ডিআই ছিল সেই ডিআইয়ের ঘরটা কিন্তু এখানে বাদ দিয়েছি, সরাসরি আমরা DI/H করেছি, যেখানে এইচটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য মানে শ্রেণীদৈর্ঘ্য দিয়ে সাধারণত প্রত্যেক জায়গায় ভাগ হয়। যদি শ্রেণীদৈর্ঘ্যের সাথে নাও হয়, যদি আমরা দেখি যে এই শ্রেণী মধ্যকের ঘরটা অন্য কোনো সাধারণ একটা সংখ্যার উৎপাদক, সেটা দিয়েও আমরা ডিভাইড করলে কোনো যায় আসে না। ঠিক আছে, কিন্তু সাধারণত শ্রেণীদৈর্ঘ্য দিয়েই ডিভাইড করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা xi-a/h অর্থাৎ শ্রেণীদৈর্ঘ্য দিয়ে আমরা ভাগ করে এই কলামটাকে লিখেছি। ঠিক আছে, আর এই পরিসংখ্যা তো দেওয়াই ছিল, এইটা কীভাবে নির্ণয় করতে হয় আমি বলে দিলাম। আর ইউআইটা কী করলাম, DI/H। আর শেষে কী হচ্ছে, যেমন আমরা প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি প্রত্যেকটা পদ্ধতিতে আমরা ইন্টু করি, এখানেও ইন্টু করেছি, পরিসংখ্যার সাথে ইউআই এটা আমরা ইন্টু করেছি, মানে এই ঘরটা আর এই ঘরটা ইন্টু করে এই ঘরটাকে আমরা লিখেছি। ঠিক আছে, তারপরে আমরা সামেশন এফআই বার করলাম, আর এখানে সামেশন এফআই ইউআই বার করলাম, তারপরে জাস্ট ফর্মুলাটা আমরা পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটা। ঠিক আছে, তোমরা এই ভিডিওটি সবাই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই অঙ্কটি করতে পারে। পরীক্ষাতে একটি অঙ্ক শিখলেই সমস্ত অঙ্ক খুব সহজভাবে করা যায়, আর এই অঙ্কটা প্রত্যেক বছর সাধারণত পড়ে। ঠিক আছে, খুব অনায়াসে 5 নাম্বার পাওয়া যাবে এই অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটি শেয়ার করবে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।